গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব ৩। মিস্টার চৌধুরীর সঙ্গে হিদুর বিয়েটা দিও না আব্বু। রাইসার কথা শুনে হতবাক রায়হান সাহেব। উনি বিস্ময় ভাব এড়িয়ে বটকন্যাকে প্রশ্ন করে বসলেন, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? রাইসা নম্র স্বরে বলল, আমি ভুল কিছু বলেছি কি আব্বু? মিস্টার চৌধুরী আমাদের হিদুর জন্য পারফেক্ট ম্যাচ না। হিদু আরও বেটার ডিজার্ভ করে। রাশেদ সাহেব বলে উঠলেন, এমন করে বলছো কেন মা? ইরহাম চৌধুরী যথেষ্ট ভালো একজন মানুষ। তার কোনো ব্যাড রেকর্ড নেই। চারিত্রিক গুণাবলী নজরকাড়া। জনসেবায় তার জুডি মেলা ভার। এমন সময়ে সেথায় উপস্থিত হলেন ফারহানা এবং নাজরিন, হিদির মা ও ছোট চাচি। তারাও শুনতে লাগলেন রাইসার বক্তব্য। কিন্তু চাচু, সে রাজনীতি করে। রাজনীতিবিদদের আর যাই হোক না কেন চরিত্র ভালো হয় না। এদের আপাদমস্তক মুখোশের আড়ালে লুকায়িত। ইরহাম চৌধুরী নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। রায়হান সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, রাজনীতি মানেই খারাপ এমন ধারণা পোষণ করো না। সব পেশাতেই ভালো মন্দ দুই থাকে। রাইসা দৃষ্টি নত করে কোমল স্বরে বলল, আব্বু, হিদু বেটার কাউকে ডিজার্ভ করে। ওই লোকটা রাজনীতি করে। জীবনভর ঝামেলা, অশান্তি। সামনে সে ইলেকশনে দাঁড়াচ্ছে শুনলাম। এমন একজনের সাথে আমাদের হিদু কেমন করে? তার চেয়ে বরং ফাহিম বলছিল রায়হান সাহেব হাতের ইশারায় থামতে বললেন। চুপটি করে গেল রাইসা। উনি বললেন, আমি এখনো এই সম্বন্ধে হা বা না বলিনি। তাদের থেকে সময় চেয়েছি। ভালো করে খোঁজখবর নিচ্ছি। তোমরা তোমাদের আব্বুকে বিশ্বাস করো তো? রাইসা হা সূচক মাথা নাড়ল। তাহলে ভরসা রাখো। তোমাকে যেমন সুপাত্রে দান করেছি তোমার ছোট বোনকেও তাই করব। বলবার মতো আর কিছু রইল না। অগত্যা চুপচাপ আশাহত হয়ে সেথা হতে প্রস্থান করল রাইসা। ফারহানা এবং নাজরিন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। বুঝতে পারছেন না ঠিক কি হতে চলেছে। অন্ধকারাচ্ছন্ন কক্ষটি। বিছানার ঠিক মধ্যিখানে শায়িত এক রমণী। কাঁথার অন্তরালে লুকায়িত তার আপাদমস্তক। সে মুহূর্তে কক্ষের দ্বার উন্মোচন করে ভেতরে প্রবেশ করলেন ফারহানা। মেয়েকে ডাকতে ডাকতে পৌঁছে গেলেন বাতায়নের ধারে। দুহাতে ভারী পর্দার পাল্লা ঠেলে বিভক্ত করে দিলেন। স্বল্প সময়ের মধ্যেই ভানুর কিরণে আলোকিত হয়ে উঠল কক্ষটি। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ঘুমন্ত কন্যার। ফারহানা বিরক্ত হয়ে মেয়ের পানে এগিয়ে গেলেন। মাথা হতে সরিয়ে দিলেন কাঁথা। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে ওপাশ ফিরে শুয়ে পড়ল হিদি। এলোকেশে লুকায়িত তৈলাক্ত মুখখানি। হিদু, এই হিদু, কটা বাজে খেয়াল আছে? ভার্সিটি যেতে হবে না? ওঠ বলছি। বিরক্ত হয়ে উঠলেন ফারহানা। হিদি ঘুম ঘুম কণ্ঠে বলল, যাব। আর কখন যাবি? 1 ঘন্টা বাদে ক্লাস। ওঠ বলছি। পিঠে ধাক্কা দিয়ে মেয়েকে ডাকতে লাগলেন। অসন্তুষ্ট হয়ে আঁখি মেলে তাকালো হিদি। থেমে থেমে শুধালো, কি হয়েছে? সকাল সকাল ডাকছ কেন? ঘুমাতে দাও না? রাতভর ঘুমিয়েছিস তাতে হয়নি? ওঠ এবার। রেডি হয়ে ভার্সিটি যা। পড়ালেখা তো পুরো চাঙ্গায়। শুধু শুধু বাবার টাকাগুলো নষ্ট করছিস। মায়ের কথায় ভ্রুক্ষেপ না করে দেয়ালঘড়িতে চোখ বুলালো মেয়েটি। হকচকিয়ে তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করল। ওহ শিট, এতগুলো বেজে গেছে। এলোমেলো বিছানা তেমন রূপে ফেলে রেখেই তোয়ালে এবং পোশাক নিয়ে ওয়াশরুমের পানে ছুটল সে। ফারহানা মেয়ের কাণ্ডে পুরো অসন্তুষ্ট। কোনো সময় গান নেই। একে নিয়ে কি যে করবেন। স্বল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো হিদি। তড়িঘড়ি করে দাঁড়ালো সমতল আরশির সম্মুখে। দক্ষ হাতে দ্বিগল কেশে চিরুনি চালনা করে কেশের সম্মুখ ভাগ ক্ষুদ্র বিনুনি করে হেয়ার পিনে আবদ্ধ করে নিল। ব্রেইডেড সাইড স্ট্রান্ড প্রস্তুত। মুখশ্রীতে মানানসি কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। মায়াবী আঁখি যুগল অঙ্কিত হল কাজল কালো রেখায়। ওষ্ঠাধরে লিপলাইনারের প্রলেপ। বা হাতে গলিয়ে নিল লেডিস ওয়াচ। প্রস্তুত সে। পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ। সাথে প্রিন্টেড দোপাট্টা। দোপাট্টাটি দেহের উপরিভাগে জড়িয়ে দ্রুত পায়ে টেবিলের কাছে পৌঁছে গেল। কাঁধে জড়িয়ে নিল ব্যাগটি। অতঃপর তড়িঘড়ি করে কক্ষ হতে বেরিয়ে এল।
ফারহানা ব্রেকফাস্ট করার কথা বললেও শুনল না মেয়েটি। হাতে সময় নেই। দ্রুত পায়ে অ্যাপার্টমেন্ট হতে বেরিয়ে এল। বড় কদম ফেলে পৌঁছে গেল লিফটে। সেথায় প্রবেশ করে ঘন শ্বাস ফেলল। উফ, কি তাড়াহুড়ো! রোজ রোজ এমনটি হয়। ব্যতিক্রম আর হয় না। এ যেন বহু পুরনো অবিচ্ছেদ্য এক অভ্যেস। ভার্সিটি সংলগ্ন সড়কে অবস্থিত একাধিক ফুড স্টল। রয়েছে ফুচকা, ঝালমুড়ি সহ রকমারি ফুড আইটেম। ওরা 7 জন হাসিঠাট্টা করতে করতে ভার্সিটি প্রাঙ্গণ ত্যাগ করে বেরিয়ে এল। পৌঁছে গেল পুরনো ডেরা পলাশ মামার ফুচকা স্টলে। গিয়েই হিদি ফুচকা অর্ডার করল। মামা, 7 প্লেট ফুচকা, 5টা ঝাল ঝাল আর 2টো ঝাল কম। তাই তো। 40 পলাশ মামা একগাল হেসে বললেন। পুরনো কাস্টমার কিনা? খুব ভালো করেই চেনেন। ওদের প্রয়োজন বোঝেন। হিদি হাসি মুখে সম্মতি জানাল। কারেক্ট আছে মামা। এই 2 ছাগলের জন্য ঝাল কম দিয়ে ফুচকা দাও। এরা তো আবার ঝাল খাইলেই টালমাটাল। সশব্দে হেসে উঠল বন্ধুরা। নাবিল এবং সাবিত তৎক্ষণাৎ আপত্তি জানাল। নাবিল বলল, ফাও কথা বলবি না হিদু। আমরা কি তো গোমতরা খোস যে ঝাল খাইয়া লাল হইয়া যাব? নাদিরা ওকে শুধরে দিল। ও যে, লিঙ্গ ঠিক করে কথা বল। রাক্ষস কি রে? বল রাক্ষসী। নাদিরার কথায় তেতে উঠল নাবিল। ওর কেশের একাংশ টেনে দাঁতে দাঁত চেপে বলল, লু ইচ্ছা মাইজা। লিঙ্গ ঠিক কইরা কথা কমু মানে কি? হু। নাদিরা তৎক্ষণাৎ জিভ কাটল। নাবিল ব্যতীত বাকিরা সমস্বরে হেসে চলেছে। নাদিরা মেকি হেসে বলল, হে হে, ওই স্লিপ অফ টাং। নাবিল বিটবিট করে ওর কেশ মুঠোমুক্ত করল। আস্তে ধীরে ওকে কটা গালমন্দ করল নাদিরা। সাবিত বন্ধুকে টিজ করে বলল, দোস্ত উগলা ঠিক কইরা কথা বলবা, ঠিক আছে? ধপাধ পিঠে কয়েক ঘা লাগিয়ে দিল নাবিল। সাবিত নিজেকে বাঁচানোর চেষ্টা করবার পাশাপাশি হেসে চলেছে। তন্মধ্যে ফুচকা হাজির। হিদি পরিস্থিতি সামাল দিতে বলল, এই যে কুস্তিগিরগণ, বাহুবলীর চালা, কুস্তি পরে করিস, আগে ফুচকা খেয়ে শক্তি সঞ্চয় কর। নাবিল ধমক দিয়ে বলল, রাখ তো তোর ফুচকা। ইভা বলে উঠল, রাখতে যাব কেন? তার চেয়ে বরং খেয়ে নি। বলতে না বলতেই নাবিলের ফুচকায় আক্রমণ। নারীগণ ওর ভাগের ফুচকা লুক টপাট করে খেয়ে নিল। নাবিল শুধু চেয়ে চেয়ে দেখল একঝাঁকরা খুশির কাণ্ড। ফোনালাপে লিপ্ত মানব বেরিয়ে এলো কফিস হতে। কর্ণকুহরে ঠেকে মুঠোফোন। কয়েক কদম অগ্রসর হয়ে রাস্তার ধারে পার্ককৃত গাড়ি। ইরহাম ফোনে কথা বলতে বলতে ডান হাতে ড্রাইভিং সিটের ডোর উন্মুক্ত করল। যেই না ভেতরে প্রবেশ করবে সহসা নজরবন্দি হল রাস্তার ওপারে। নভনীল স্কাই ব্লু চক্ষুজোড়া স্থির হল এক ললনা। প্লেটে রাখা ফুচকা অতি তৃপ্তির সহিত খেয়ে চলেছে সে ললনা। মাঝে মধ্যে হাতে থাকা ফুচকা বেজার মুখ ছেলেটির মুখের সামনে ধরে আবার নিজেই মুখে পুরে নিচ্ছে। চক্ষু বন্ধ করে উপভোগ করছে টকটক স্বাদ। আহা, সে কি তৃপ্তিময় স্বাদ! চক্ষু মেলে শুভ্র দন্ত বের করে ঝলমলে হাসিতে মুখরিত হচ্ছে সে ললনা। ইরহাম এক লহমায় মহাচ্ছন্ন হল কি। গাড়ির হর্নের শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই মানুষটি জাগতিক হুঁশ ফিরে পেল। ফোনালাপ সমাপ্ত করে সংযোগ বিচ্ছিন্ন করল। পাঞ্জাবির পকেটে মোবাইল পুরে বসল চালকের আসনে। পেশিবহুল পেটানো দেহ আবদ্ধ করে নিল সিট বেল্টে। অতঃপর সুদক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে প্রস্থান করল সেথা হতে। রাস্তার উপাশে অবস্থিত ললনা টেরও পেল না তার অন্যতম ক্রাশের উপস্থিতি। জানলে না জানি কি করত। আনন্দে আত্মহারা মিসেস মালিহা। ওনার অধরে লেপ্টে খুশির ছোঁয়া। উৎফুল্ল চিত্তে শাশুড়ি মা এবং কন্যার মাঝে মিষ্টি বিতরণ করছেন উনি। করবেন না? ওনার একমাত্র পুত্র ইরু অবশেষে বুঝি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। খুশিমনে একটি মিষ্টি মুখে পুরে উনি শাশুড়ি মায়ের পাশে সোফায় বসলেন। রাজেদা খানম মৃদু হেসে বললেন, তো মাইয়া পক্ষ রাজি হইজা গেছে? জিবি মা, আলহামদুলিল্লাহ। মিয়া বিবি রাজি। এখন সত্তর শ্বশুর কোনো আকাম কুকাম করণের আগে আমগো কিছু করা দরকার, নইলে ওই শিনু মাইজা আমার নাতির কান্ধে ঝুইল্লা পড়ব। মালিহা হঠাৎই চিন্তিত হয়ে পড়লেন। মা, আপনার ছেলে তো রাজি না, তাহলে এবার কি করব?
ভাই সাহেব তো মতামত দিয়ে দিয়েছেন। এখন ইরুর বাবা যদি বেঁকে বসে, তখন কি হবে? বেহুদা চিন্তা কইরো না তো বৌমা। আমি এখনও জীবিত আছি, মরি নাই। তোমার জামাই আর যাই হোক আমার মুহের উপর কথা কইতে পারব না, এইটা নিশ্চিত থাহো। উচ্ছ্বাস প্রকাশ করল ইনায়া। দাদিও দাদি, তাহলে সত্যি সত্যিই ভাইয়ার বিয়েটা আমরা খেতে চলেছি? এটা আসলেই আমাদের তাকদিরে ছিল? দাদি হেসে বললেন, হোরে বুইন, এইডা ভাগ্যে আছিল। তো বিয়ার আয়োজন শুরু করি দাও। হ্যার আগে তো বিয়ার তারিখ ঠিক করতে হইব। পুত্রবধূর পানে তাকিয়ে, এক কাম করো বৌমা, আইজ রাইত এজাজ আইলে ওরে আমার রুমে পাড়াইজ, কথা আছে। মালিহা হা সূচক মাথা নাড়লেন। তবে চিন্তার পাহাড় গড়ে উঠছে মন মাঝারে। না জানি কি হবে। তমস্র রজনী। আনন্দাঙ্গন এর লিভিং রুমে থমথমে পরিস্থিতি বিরাজমান। এজাজ সাহেব সকলের মধ্যমণি হয়ে বসে। উপস্থিত দুজন নতুন মুখ, মালিহার ভ্রাতা জহির সাহেব এবং তার পত্নী পল্লবী। একমাত্র অনুপস্থিত ইরহাম। বরাবরের মতোই জহির সাহেব বোঝার চেষ্টা করছেন বোন জামাইজের মনোভাব। এমন এক সংবাদে সে ঠিক কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করবে? বেশি রাগারাগি করবে কি? নীরবতা ভঙ্গ করে রাজেদা খানম বলে উঠলেন,